গেম অফ থ্রোনসের একদম শেষের দিকে টিরিয়ন কিছু কথা বলে সেইভাবে শুরু করে যে হোয়াট ইউনাইটস পিপল, মানে মানুষ কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, মানুষকে একটা পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়, মানুষকে কি প্রচুর সোনারূপা ঐক্যবদ্ধ করতে পারে, একটা একটা শক্তিশালী আর্মি হলেই মানুষকে ঐক্যবদ্ধ করা যায়? টিরিয়ন বলে যে না, মানুষ আসলে ঐক্যবদ্ধ হয় একটা কমন গল্পের নিচে, একটা সাফারিং এর গল্প, একটা দুঃখের গল্প মানুষকে যেইভাবে ঐক্যবদ্ধ করে, যেই রকম শক্তিশালী করে, সেটা অন্য কারো পক্ষে করা সম্ভব না। এবং এই যে গল্পগুলো যে মানুষকে ঐক্যবদ্ধ করে, এটা এইরকম যে কেউ এটাকে আর আটকাতে পারে না, কোনো আর্মি এদেরকে ডিফিট করতে পারে না। মানুষের ইতিহাস মানুষকে আসলে নানানভাবে এখন ওই রকম ঐক্যবদ্ধ করে রাখে। আমি লাস্ট কিছুদিন ধরে যেই পড়াশোনা বা যে রিডিংয়ের মধ্যে ছিলাম, আমি 3টা গল্প পড়লাম, বেসিক্যালি একটা ছোট উপন্যাস এবং 2টা ছোট গল্প, এবং এইগুলো পড়তে পড়তে আমার সেই একই কথা মনে হইলো যে এই গল্পগুলা আসলে যে কোনো ধরনের একাডেমিক লেখা, সেমিনার, যে কোনো ধরনের ক্লাসরুমের আলোচনার চাইতে অনেক বেশি শক্তিশালী। আমি পড়ছিলাম সৈয়দ মুস্তফা আলীর একটা বিখ্যাত ছোট গল্প পাদটিকা, সাদাত হাসান মান্টু নামে একজন উর্দু ভাষার বিখ্যাত লেখক, তার একটা ছোট গল্প ঠান্ডা গুস্ত, আরেকটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের 1971। তো আমি 1971 দিয়ে শুরু করি। এটা হচ্ছে একটা অদ্ভুত উপন্যাস, নাম শুনলেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা গল্প, কিন্তু মুক্তিযুদ্ধ যে বিস্তৃত পরিসরে দীর্ঘ সময় ধরে চলমান একটা ঘটনা, সেই তুলনায় এটা খুবই ছোট একটা গল্প, মাত্র 50-60 পাতার একটা গল্প। এবং গল্পটার যে স্থান যেখানে শুরু হয় সেইটাও একটা বিচিত্র জায়গা। লেখক বর্ণনা দিচ্ছে যে এই ভৈরব ময়মনসিংহ যে রোড, সেই রোডেই একটা স্টেশনের নাম হচ্ছে নান্দাইল স্টেশন, এবং সেইটা হচ্ছে গিয়ে যে কোনো নামি দামি শহর থেকে আসলে কয়েকশো মাইল দূরে। ওই স্টেশনের কাছাকাছি সবচেয়ে ছোট বাজারটার নাম হচ্ছে রোয়াইল বাজার। রোয়াইল থেকে আরও 30 কিলোমিটার দূরে মধুবন নামে একটা বাজার আছে, সেই বাজার থেকে আরও 8 বা 9 মাইল পূর্ব দিকে একটা জায়গা আছে, জঙ্গলাকীর্ণ, অন্তজ শ্রেণীর বৃক্ষশোভিত জঙ্গলাকীর্ণ একটা জায়গা, যেটাকে বলা হয় জঙ্গলার মাঠ। এবং জঙ্গলার মাঠের পেছনে ছোট্ট একটা গ্রাম নীলগঞ্জ। এবং 1971 নামে গল্পটা সেট হয়েছে এই নীলগঞ্জে। একদল আর্মি, মানে মধ্যরাত্রে একদল পাকিস্তানি মিলিটারি প্রবেশ করে এবং তারা কিছু তৎপরতা বা অপতৎপরতা চালায়। তো নীলগঞ্জের পরিচয় দিতে গিয়ে লেখক বলে যে খুবই ছোট্ট গ্রাম, এখানে সবচাইতে সম্ভ্রান্ত যেই লোকটা, সে চন্দ্রকান্তমণি নামে একজন লোক ছিল, সে এখন জীবিত নাই, তার উত্তরাধিকার নীলকান্ত নামে একজন এই গ্রামের সবচাইতে সম্মানিত ব্যক্তি। তারপর জয়নাল মিয়া নামে একজন সম্পদশালী মানুষের কথা বলে, যার মধুবন বাজারে 2-1টা ভিটা আছে। বদিউজ্জামান নামে একজন মুদির দোকানিকে পাই, যে মধুবনের দোকানদার, সে তার অন্ধভাবা মিরালি, তার স্ত্রী আনুফা এবং ছোট্ট কন্যা পরিবানুকে নিয়ে তার সংসার। 2জন বিদেশি লোকের কথা বলে, একজন হচ্ছে ওই গ্রামের যে একটা ভাঙাচোরা স্কুল তার একমাত্র শিক্ষক আজিজ মাস্টার, আরেকজন হচ্ছে নীলগঞ্জ মসজিদের ইমাম। এর বাইরে আরো 2-3টা চরিত্র আছে, যেমন সফদরুল্লাহ নামে একজনকে আমরা পাই, মতি নামে একজনকে পাই, নিজাম নামে একটা পাগল থাকে, তার কথাও বলা হয়েছে। তো এই গ্রামে মধ্যরাত্রে যখন মিলিটারি প্রবেশ করে, তখন একটা রাত্রের মধ্যেই সমস্ত গ্রামে একটা আস্তে আস্তে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। এবং এই মিলিটারি বাহিনীটার নেতৃত্ব দেয় এজাজ আহমেদ নামে একজন মেজর, তার সাথে দুভাষী হিসেবে কাজ করে শুরুতে যার কথা বলা হয় নীল জামা পরা রফিক নামে এক যুবক বা একজন ছেলে। তো এই গ্রামের মধ্যে দেখা যায় যে গ্রামে প্রবেশের কিছুক্ষণ পরেই এই যে মেজর এজাজ, সে একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তার যে কর্মতৎপরতা সেটার সূচনা ঘটায়। সে ওই যে আমরা বললাম চন্দ্রকান্তমণি, তার বাড়িতে তার যে একমাত্র উত্তরাধিকার নীলকান্ত, তাকে হত্যা করে প্রথমেই। এই হত্যাটার মধ্য দিয়ে মেজর এজাজ কেন বাংলাদেশের এইরকম একটা দূরবর্তী গ্রাম, একটা প্রান্তিক গ্রামে প্রবেশ করলো, তার গল্পগুলো আস্তে আস্তে রিভিল হতে শুরু করে। এবং আমরা জানতে পারি যে এই যে জঙ্গলার মাঠ বলা হচ্ছে, যে এই জঙ্গলার মাঠের পেছনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন মুক্তিযোদ্ধা এবং অফিসার আশ্রয় নিয়েছে। সো এজাজ আসছে তাদেরকে ধরার জন্য। তার কারণ কি? কারণ হচ্ছে এজাজের যে বন্ধু আরেকজন মেজর বখতিয়ার, তাদেরকে এরা সম্ভবত হত্যা করে আসছে এই মুক্তিযোদ্ধার দলটা। তো এই যে এজাজ এদেরকে জঙ্গলার মাঠে অপারেশন চালাবে, তার আগে এই গ্রামের মানুষদের উপর কিছু অপতৎপরতা চালায়। এটা তো একদিকে ঘটনা ঘটতে থাকে, আরেকদিকে এই যে এজাজের সাথে যে দুভাষী হিসেবে কাজ করে এক বাঙালি যুবক রফিকের সাথে আমরা এজাজের অদ্ভুত কিছু গল্প বা আলাপ দেখি, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সংঘাত। এবং সেইটার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে উপন্যাসের চরিত্রগুলোর সাথে পাকিস্তানি মিলিটারির বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ হইতে শুরু করি। যে আমরা বললাম একটা গল্প আসলে মানুষকে কিভাবে ইউনাইটেড করে, এই ছোট্ট গল্পটা পড়তে পড়তে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যেতে আমরা আসলে সত্যিকার অর্থেই এই গ্রামের যে সাধারণ মানুষগুলা, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা যার কথা বলছিলাম, নীলকান্ত বাবুকে যখন হত্যা করা হয়,
তখন ওই পাকিস্তানি মিলিটারি এজাজের সাথে রফিকের কিছু কথাবার্তা হয়। কথাবার্তার ধরন হচ্ছে এরকম, রফিক বলে যে এই মানুষটাকে খামাকা হত্যা করা হয়েছে বা হত্যার দরকার ছিল না। তখন এজাজ এটার প্রতিবাদ করে। নীলকান্ত মনির একজন ভাইগনা ছিল, সে ভয়ে গিয়ে দেখা যায় যে ওই যে বাড়ির পেছনে একটা মন্দিরে কালী মূর্তির পেছনে আশ্রয় নেয়। এজাজ এটা টের পায়, পাওয়ার পর এক সময় বলে যে এখানে মূর্তির পেছনে একটা লোক লোকায় আছে, এটাকেও ধরে হত্যা করতে হবে। রফিক বলে যে ওইখানে কেউ নাই। তখন এজাজ বলে অবশ্যই আছে, এবং ও বিশ্বাস করতেছে যে এই যে কালী মূর্তি, ওর যে মা ওকে রক্ষা করবে, কিন্তু ওকে রক্ষা করতে পারবে না। তখন রফিক বলে বাংলাদেশের প্রচুর মুসলমানও এখন মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে, কিন্তু তাদেরকে মসজিদ থেকে বের করে এনে হত্যা করা হচ্ছে। তো মসজিদ থেকেও তো মানুষকে হত্যা করা হচ্ছে, তার মানে এই না যে আল্লাহ তাদেরকে রক্ষা করতে পারতেছে না। তো সবকিছু আল্লাহ আসলে এইভাবে দেখেন না। মানুষকে তার শুভ এবং অশুভ বুদ্ধি দিয়ে কাজকর্ম করার স্বাধীনতা, সেটা আল্লাহ প্রায় দিয়ে রাখেন। সেটা হয়তো মানুষের যে মানবতা, মানুষের বিবেক, এইগুলার পরীক্ষার জন্যই। তো এইভাবে দেখা যায় যে মেজর এজাজ তার বাহিনী নিয়ে বেশ কয়েকটা হত্যাকাণ্ড চালায়। এই যে নীলগঞ্জ গ্রামের একপাশে হচ্ছে জলাভূমি, এবং জলাভূমির তীরে কৈবর্ত সমাজ নামে একদল মানুষ থাকে, যারা স্বভাবতই মাছ ধরে জীবিকা আহরণ করে। তো এজাজকে দেখা যায় যে সেই কৈবর্ত গ্রামে হানা দিচ্ছে তার মিলিটারি বাহিনীদের একটা অংশ নিয়ে, এবং ওইখানে মনা এবং বীরু, মনা নামে এক যুবক এবং তার বীরু নামে এক কিশোর ভাইকে এজাজ হত্যা করে। এই হত্যার সময়ও রফিকের সাথে কিছু কথাবার্তা হয়। রফিক বলে যে মনা যুবক ছেলে, মনা যদি দোষী হয় মনাকে হত্যা করেন, বাচ্চা ছেলেটাকে হত্যা করার দরকার নাই। তো মেজর এজাজ বলে দরকার আছে। মিলিটারির নাম শুনলেই যেন মানুষের ভয়ে আদমরা হয়ে যায়, মিলিটারির নাম শুনলেই যেন মেয়েদের গর্ভপাত হয়ে যায়, আমি এই রকম কিছু দৃষ্টান্ত রেখে যাব। তো রফিক দ্বিমত করে যে এই ধরনের নৃশংসতা দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। তখন এজাজ বলে যে নৃশংসতার দরকার আছে, এবং বলে যে মানুষ সেই সব রাজাদেরই মনে রাখে যারা ইতিহাসে যত বেশি নিষ্ঠুর ছিল। এবং সে উদাহরণ দিতে গিয়ে বলে যে আলেকজান্ডারের মতো নৃশংস শাসক তো পৃথিবীতে একজনও ছিল না, কিন্তু পৃথিবীর মানুষ আলেকজান্ডার দ্য গ্রেটের নৃশংসতার কথা মনে রাখে নাই, দিন শেষে তাকে দ্য গ্রেট নামেই অভিহিত করে। এই ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে আমরা দেখি যে গ্রামে ঝড় আসতেছে, হ্যাঁ, মিলিটারি সহ বিভিন্ন মানুষজন ছায়ায় আশ্রয় নিচ্ছে। এই ঝড়ের রাত্রেই একটা ঘটনা ঘটে। একজন মিলিটারি সুবাদার এবং 3 জন রাজাকারকে আমরা দেখি সফদুল্লাহ নামে গ্রামের একটা সাধারণ মানুষের ঘরে ঢুকে, এবং ওই ঘরে প্রবেশ করেই এই যে মিলিটারি সুবাদার বা পাকিস্তানি সুবাদার, সে দেখে যে সফদুল্লাহ তো বাড়িতে ছিল না, তার স্ত্রী এবং স্ত্রীর ছোট বোন ওইখানে ছিল, এবং এই 2টা মেয়ের উপর তারা আসলে চড়াও হয়। এবং লেখক বলতেছেন যে এই ঝড়ের মধ্যে আসলে এই 2 বোনের কান্না কারো কানে পৌঁছায় নাই। তারপর আমরা দেখি যে এই যে মসজিদের ইমাম এবং যে স্কুল মাস্টার নীলগঞ্জের আজিজ মাস্টার যাকে বলা হয়, এই 2 জনকে ধরে নিয়ে যাচ্ছে স্কুলের মাঠে ঝেরা করা হচ্ছে, এবং একটা কক্ষের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে। এবং পরিস্থিতি এতই খারাপের দিকে যায় যে আজিজ মাস্টার এক সময় জামা কাপড় নষ্ট করে ফেলার মতো অবস্থা হয়। গল্পের এক পর্যায়ে কিন্তু আজিজ মাস্টারকেও হত্যা করা হয়। আজিজ মাস্টার একজন কবি, এজাজ ডিসকভার করে, এবং সে জানতে পারে গ্রামের যে একজন ধনবান ব্যক্তি জয়নাল মিয়া, তার মেয়েকে নিয়ে আজিজ মাস্টার কবিতা লিখে। এবং এইটা শোনার পর কিছু খুবই স্থূল রসিকতা করে আজিজ মাস্টারের কাছে জিজ্ঞেস করে যে এই মেয়েটার বয়স কত, মেয়েটার দেহের বিভিন্ন অর্গানের নাম, যে ওর স্তন কীরকম, এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করে। সো আজিজ তো খুবই হতভম্ব হইতে থাকে। তো মেজর এজাজ আসলে যেই কারণে এই গ্রামে প্রবেশ করে তার বিশাল বাহিনী নিয়ে, সেই দিকে এক সময় চলে যায় এবং বলে যে আমাদের কাছে খবর আছে এই জঙ্গলার মাঠের পেছনে বা এই জঙ্গলের মধ্যে একদল মুক্তি বাহিনী বা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল যোদ্ধা আছে, তুমি কিছু জানো কি না? তো আজিজ মাস্টার বলে, জি না জনাব, আমি তো জানি না। তখন তারে ইচ্ছা মতো থাবড়ানো হয়, এবং রফিককে বলে যে আজিজ মাস্টারের সমস্ত জামা কাপড় খোলো, ওর পুরুষাঙ্গে একটা ইট বেঁধে ওকে সমস্ত গ্রামে মানুষের ঘরে ঘরে যেন সে যায় এরকম ব্যবস্থা করো। তো রফিক আবারও বলে এই ধরনের কোনো কাজকর্মের তো দরকার নাই, একজন স্কুল মাস্টার নিরীহ মানুষ, সে আসলে জানে না এখানে মুক্তিযোদ্ধা এসে আশ্রয় নিয়েছে কিনা। তখন মেজর এজাজ আবারও বলে যে বাঙালির আত্মসম্মান বোধ পশুর চাইতেও খারাপ, তুমি যদি এই মাস্টারটাকে অপশন দাও যে সে নগ্ন হয়ে সারা গ্রামে ঘুরে বেড়াবে পুরুষাঙ্গে ইট বেঁধে, অথবা সে মারা যাবে, তাহলে সে আসলে মৃত্যুর চাইতে বরং ওই কাজটাই সে বেশি পছন্দ করবে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে আসলে আজিজ মাস্টারও এক সময় নিজে নিজে জামা পরতে থাকে, এবং মেজর অবাক হয়ে তার দিকে তাকায় থাকে। আজিজ মাস্টারকে স্কুলের পেছনে নিয়ে যাওয়া হয়, একটা গুলির শব্দ পাওয়া যায়।
এটা হচ্ছে দ্বিতীয় হত্যাকাণ্ড। এরপরে ঘটনার এক পর্যায়ে আমরা দেখি যে গ্রামে আরো 40 জন রাজাকার এবং মিলিটারির একটা দল এসে প্রবেশ করতেছে। তো গ্রামের মানুষজন কেউ কেউ পালানোর চেষ্টা করতেছে, কেউ আবার বলতেছে যে আমরা তো মুসলমান, এরাও মুসলমান, এরা আমাদের এরকম ধরপাকড় করবে না, মারবে না। কিন্তু এগুলো আসলে সত্য হয় না। একে একে বিভিন্ন লাশ পড়ে এবং এই যে মেয়েদের উপর চড়াও হওয়ার ঘটনাগুলো ঘটতে থাকে, এই খবর সবার মধ্যে যায়। এর মধ্যে আমরা দেখি যে ঝড় নামছে, বৃষ্টি চলতেছে এবং এই যে সফদরুল্লাহ তার স্ত্রী এবং তার স্ত্রীর ছোট বোনকে যে বেইজ্জতি করা হলো, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য সে হাতে একটা সরকি বা রামদা হাতে নেমে যাচ্ছে অন্ধকারের মধ্যে। গল্পটা আস্তে আস্তে এমনভাবে আগাইতে থাকে যে একটা গ্রাম মিলিটারির ভয়ে আস্তে আস্তে সন্ত্রস্ত হচ্ছে, কিছু মানুষকে নৃশংসভাবে মারা হচ্ছে। এইটার ফলে কিন্তু গ্রামের মানুষরা ভীত হচ্ছে না, তাদের বিশ্বাস আস্তে আস্তে ভাঙছে, কিন্তু মানুষগুলা ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এবং এই সফদরুল্লাহকে আমরা প্রথম দেখি যে একটা অস্ত্র হাতে রাস্তায় বা অন্ধকারে রাত্রে নেমে যাচ্ছে এবং ওই যে মিলিটারি সুবাদার তার বউ বা তার যে ছোট বোন ওর কাছ থেকে ওদের ডেসক্রিপশন নিয়ে আসছে যে, এবং সফদরুল্লাহ জানে যে কাকে কাকে সে হত্যা করবে। গল্পের সেই দিকে আমরা দেখি এই যে রফিক, তাকেও আসলে ওই যে জলাভূমি সেখানে নামানো হচ্ছে, তাকেও হত্যা করা হবে। তো এই সময় মেজর জিজ্ঞেস করে তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ? রফিক বলে ভয় সবাই পাই, আমরা সবাই বাঁচতে চাই এবং আপনিও হয়তো ভয় পাচ্ছেন, যে আপনার মধ্যেও বেঁচে থাকার তীব্র ইচ্ছা আছে, যার মধ্যে বেঁচে থাকার চেষ্টা থাকে তার মধ্যেই ভয় থাকে। আপনি বাঁচতে চান, কিন্তু আমার ধারণা আপনি আসলে বাঁচতে পারবেন না। লেখক গল্পটা এখানেই শেষ করে ফেলেন। একদল প্রান্তিক মানুষ যাদের কাছে কোনো ধরনের অস্ত্র নাই, কোনো ধরনের রাজনৈতিক চেতনার সাথে খুব বেশি যুক্ত না, সেই মানুষগুলা একদল মিলিটারি এবং রাজাকারের অত্যাচারের মুখে আস্তে আস্তে যে ঐক্যবদ্ধ হচ্ছে, সেইটা হচ্ছে 71-এর সমগ্র দেশের একটা যে মানুষের মানসিকতা, ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া, এটাকে বর্ণনা করে। এইরকম আরেকটা গল্প সাদাত হাসান মান্টুর ঠান্ডা গোশত। ওই গল্পটা আবার 1947 সনের যে পার্টিশন, হিন্দু মুসলিম শিখ তিনটা কমিউনিটির মানুষের মধ্যে অস্থিরতা, এক ভূখণ্ড ছেড়ে অন্য ভূখণ্ডে পালায়া যাওয়া, হত্যা করা, লুটপাট করা, ওই জিনিসগুলাকে প্রতিনিধিত্ব করে। ঠান্ডাগ্রস্ত গল্পটা খুবই বিতর্কিত গল্প। এটার কারণে বলা হয় যে তাকে আদালতে তলব করা হয়েছিল, তাকে হয়তো কিছুদিন জেলও খাটতে হয়েছিল। কারণ কি? কারণ এই গল্পটাতে দেখায় ঈশ্বর সিং নামে একজন শিখ যুবক তার প্রেমিকা কুলবন্ত কাউরের কাছে গিয়েছে। কুলবন্ত তার প্রেমিকাও হইতে পারে কিংবা একজন প্রস্টিটিউটও হইতে পারে, কিন্তু বোঝা যায় যে ঈশ্বরের সাথে তার দীর্ঘ একটা প্রণয় আছে। ঈশ্বর হাতে করে একটা ভুজালি বা একটা অস্ত্র নিয়ে পাশে রেখেই কুলবন্তের সাথে প্রণয় কার্য বা শরীরী যে প্রেম, সেটাতে লিপ্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার সে আসলে অন্যমনা হয়ে যাচ্ছিল। তখন কুলবন্ত তাকে সন্দেহ করতে থাকে এবং জিজ্ঞেস করে যে তুমি লাস্ট কয়দিন আসো নাই কেন, তুমি কি অন্য মেয়ের কাছে ছিলা, অন্য কোনো মেয়ে তোমাকে আকৃষ্ট করে কিনা। এইসব গল্পের মধ্যে দিয়ে যখন একটা চরম মুহূর্তে আসলে ঈশ্বর কুলবন্তকে নিজের কাছে নিতে চায়, যে শরীরে উত্তাপটা দরকার সেটা ঈশ্বরের মধ্যে আসে না। তো কুলবন্ত তখন তীব্রভাবে আরও সজোরে ওকে সরাই দিয়ে বলে, গালি গালাস করে জিজ্ঞেস করে যে তুমি আসলে কোথায় ছিলা, তুমি কেন আমাকে ভালোবাসতে পারতেছো না। তখন ঈশ্বর সিং যেই জবানবন্দি দেয় সেটা হচ্ছে এরকম যে সে একটা দাঙ্গার মধ্যে ছিল, সে অনেকগুলা 6-7 জন মুসলমানকে হত্যা করেছে, তারপর একটা অল্প বয়সী মেয়েকে কাঁধে করে একটা জঙ্গলে নিয়ে যায়, মেয়েটাকে সে হয়তো র্যাপ করে, কিন্তু সমস্যা যেটা হয় সেই মেয়েটা মৃত ছিল। এইটা বলার পর দেখা যায় কুলবন্ত ওই যে পাশে যে অস্ত্রটা রাখা ছিল সেটা দিয়ে ঈশ্বরকে হত্যা করে ফেলে। খুবই ছোট্ট একটা গল্প, দুই একটা দৃশ্যের মধ্যে দিয়ে গল্পটা বর্ণনা করা, কিন্তু এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারি এই যে দাঙ্গার সময় সাধারণ মানুষ পশু হয়ে ওঠে এবং সেইটার বিরুদ্ধে যেসব মানুষেরা সাফারার, তাদের যে যন্ত্রণাটা, এই গল্পগুলো আসলে এই যন্ত্রণাবিদ্ধ মানুষগুলাকে একটা ছায়ার নিচে নিয়ে আসে। সৈয়দ মুস্তফা আলীর পাদটিকার কথা বলছিলাম। পাদটিকা এরকম একটা আশ্চর্য গল্প, যেটা ইংরেজ শাসন আমলে এইখানকার যে শিক্ষা ব্যবস্থা, এখানকার মানুষজন, এখানকার ছাত্র শিক্ষকদের অবস্থা, এইগুলাকে একটা অদ্ভুত উপায়ে বর্ণনা করে। সৈয়দ মুস্তফা আলীর পাদটিকা গল্পটা সম্পর্কে বলা হয় যে ইংরেজরা এই দেশে আসার পর, এই দেশকে দখল করে ফেলার পর এখানকার শিক্ষা ব্যবস্থায় যে বিপর্যয়টা নেমেছিল, সেইটা 100টা বইপত্র জার্নাল দিয়েও এমন জীবন্তভাবে প্রকাশ করা যায় নাই। সৈয়দ মুস্তফা আলী মাত্র 5 পৃষ্ঠার গল্পে এটাকে যেইভাবে প্রকাশ করেছেন। গল্পের চরিত্র হচ্ছে একজন বেদান্ত পণ্ডিত, সংস্কৃত জানা পণ্ডিত, যিনি একটা স্কুলে পড়ান এবং আসলে উনি পড়ানোর নামে সারাদিন ঝিমান। তো লেখক বলতেছেন ওনার ঝিমানোর কারণ হচ্ছে এই পণ্ডিতেরা, মানে হচ্ছে ইংরেজরা আসার আগে তো এখানে টোল এবং মক্তব ভিত্তিক পড়াশোনা ছিল, মক্তবে মৌলবীরা পড়াইতেন এবং টোলগুলাতে সংস্কৃত ভাষায় যারা পাণ্ডিত্য অর্জন করেন সেই সব পণ্ডিতরা পড়াইতেন। তো
তো এই যে পণ্ডিত, সে যে একটা স্কুলে পড়ায়, সে খুবই আসলে মানবেতর জীবনযাপন করে, যেই কারণে দুনিয়ার সব কিছুর প্রতি তার বিতৃষ্ণা। উনি স্কুলে গিয়েও পড়ানোর বদলে বরং ঘুমাইতেই পছন্দ করেন এবং তার ছাত্রদেরকে শাখা মৃগ, অনার্য সম্ভূত বাদর এগুলো বলে গালিগালাজ করেন। তো ঘটনাক্রমে একদিন এই স্কুলে একজন ইংরেজ চিফ কমিশনার আসেন ভিজিটে, এবং বলা হয় এই পণ্ডিত আসলে কখনোই কোনো জামা পরেন নাই। ওই দিন যেহেতু একজন কমিশনার বা ইংরেজ সাহেব আসবেন, সো তাকেও একটা জামা পরে, গেঞ্জি পরে যেতে হয়, এবং সেটা খুব চুলকায় করে, একটা বিকট পরিস্থিতি, তাও কোনো না কোনোভাবে সহ্য করেন। যেই জিনিসটা বলার জন্য আসলে এই সৈয়দ মুস্তাফা আলী গল্পটা লিখেছেন সেটা হচ্ছে এরকম, যে এই চিফ কমিশনার চলে যাওয়ার পর এই পণ্ডিত তার যে ছাত্র সৈয়দ মুস্তাফা আলী তাকেই বলে যে স্কুলে ওই দিন ইংরেজ সাহেবের সঙ্গে কারা কারা ভিজিট করতে আসছিল। তো সৈয়দ মুস্তাফা আলী কয়েকজনের নাম বলে, পণ্ডিত আবারও বারবার জিজ্ঞেস করতে করতে আসলে আবিষ্কার করে ওই যে ইংরেজ সাহেব, যে চিফ কমিশনার যে ভিজিটে আসছিল, তাদের সাথে আসলে একটা কুকুরও আসছিল, যে কুকুরটার ঠ্যাং হচ্ছে 3টা। তো পণ্ডিত তখন বলে যে এই চিফ কমিশনারের আরদালির কাছ থেকে পণ্ডিত জানতে পেরেছেন যে কুকুরটার জন্য মাসিক যে বরাদ্দ খরচের সেটা হচ্ছে 75 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে, তখন পণ্ডিত বলে যে আমার ঘরে আমার ব্রাহ্মণী বা আমার স্ত্রী, আমার মা, আমার বিধবা পিসি, আমার 3টা মেয়ে এবং একজন টিকাঝি মিলে 8 জন মানুষ, আমার বেতন হচ্ছে 25 টাকা। তাহলে কুকুরের কয় ঠ্যাঙের সমান হয় আমার বেতন? এটা ছাত্রটাকে জিজ্ঞেস করে, এবং সারা ক্লাস স্তম্ভিত হয়ে যায় যে এইরকম একজন নির্মোহ, সারাক্ষণ ঝিমুচ্ছে এইরকম একজন মানুষ খুবই বিতৃষ্ণা নিয়ে তিক্ত ভাষায় এই জিনিসগুলো আসলে অনুধাবন করেন, এবং ছাত্রদের সঙ্গে এই আলাপটা উনি করেন। তার মানে দেখা যাচ্ছে যে ওই যে 3 ঠ্যাঙের কুকুরটা, সেটা যদি 4 ঠ্যাং হইতো তাহলে তার হয়তো মাসিক তার পেছনে খরচা হইতো 100 টাকা। কুকুরটার ঠ্যাং মাত্র 3টা হয়, তার পেছনে খরচা হয় 75 টাকা। সেই তুলনায় ওই যে একটা ঠ্যাং ফাঁকা, একটা ঠ্যাং নাই, সেই ঠ্যাঙের বেতনটাই একজন ওই সময়ে ইংরেজ আমলে একজন খুব ভালো ফার্সি জানা মৌলবী, খুব ভালো সংস্কৃত জানা পণ্ডিতের বেতন ছিল। সো এই যে গল্পগুলা, এইগুলা হচ্ছে এই ভূখণ্ডে ইংরেজ শাসন, শোষণ এবং তাদের শাসন কাঠামোর মধ্যে এখানকার যারা শিক্ষিতজন, এখানকার যারা নিম্নজন, তাদের সাফারিংয়ের গল্প। এবং এই গল্পগুলাই মূলত আমাদের ভূখণ্ডের, আমরা যেই উপমহাদেশে বা যেই জায়গাটাতে থাকি, এই মানুষের সাফারিংসগুলোকে ব্যাখ্যা করে। সেটা কখনোই ইংরেজ শাসনামলে ওই পাদটিকা নামে একটা গল্পের মধ্য দিয়ে, কখনো সাদাত হাসান মান্টোর ঠান্ডা গুস্ত নামে একটা গল্পের মধ্যে দিয়ে, কখনো হুমায়ুন আহমেদের 1971 নামে একটা গল্পের মধ্যে দিয়ে। আমরা যেটা বলছিলাম যে গেম অফ থ্রোনসে যেই প্রশ্নটা করা হয়, মানুষ আসলে আর্মির দ্বারা ঐক্যবদ্ধ হয় না, পতাকার দ্বারা ঐক্যবদ্ধ হয় না, গোল্ডের দ্বারা হয় না, এগুলো হয়তো এক ধরনের প্রতীক, এক ধরনের অন্য প্রয়োজন থেকে আসে, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের সাফারিংয়ের গল্প। 1971-এর সাফারিং, এই কষ্টের সাথে এই যে 1971 নামে গল্পটা পড়তে পড়তে এই গ্রামের মানুষগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, সেটা কিন্তু আমাকে ঐক্যবদ্ধ করে নিচ্ছে, আমাকে ওদের আপন করে নিচ্ছে। এই যে ঈশ্বর সিংকে যে শেষের দিকে এসে তারই প্রেমিকা কুপায়ে মেরে ফেলতেছে, কারণ ঈশ্বর সিংয়ের মধ্যে এমন একটা পশু জেগে উঠেছে যেটা ভিন্ন ধর্মের একটা মৃত মানুষকেও র্যাপ করতে আসলে যার আত্মা কাঁপে না। সো এই পশুকে মেরে ফেলার মধ্যে দিয়ে আমরা কুলবন্ত কাউরের সাথে একাত্মতা বোধ করে একাত্ম হয়ে যাই। সৈয়দ মুস্তাফা আলীর পাদটিকা আমরা যখন পাঠ করি, আমরা নিজেদেরকে আবিষ্কার করি ইংরেজ শাসন এবং শোষণের মধ্যে আবৃত্ত একজন পণ্ডিত, যে ক্লাসরুমে বসে তীব্র বিতৃষ্ণা নিয়ে ঝিমুচ্ছে। তার কারণ হচ্ছে সে জানে তাকে যেই সম্মানটা করা হচ্ছে, সেই সম্মানটা হচ্ছে ওই যে একটা 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 3 ঠ্যাঙা কুকুরের যেই ঠ্যাংটা নাই সেইটার সমান বেতন, বা সেই চোখেই তাদেরকে আসলে দেখা হচ্ছিল। সো এই গল্পগুলা বেঁচে থাকা জরুরি। এই গল্পগুলার মধ্যে দিয়ে আমরা আমাদের অতীতকে বুকের মধ্যে নিয়ে আসলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে যেতে পারি। গল্পকে যারা বলে যে এগুলা আউট বই, গল্পকে যারা মনে করে যে জীবনের সাথে, সভ্যতার সাথে, মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আসলে ঠিক না। গল্পই মানুষকে ঐক্যবদ্ধ করে, গল্পের মধ্যেই মানুষের পরিচয় নিহিত, এবং একটা গল্পই পারে মানুষকে সুন্দর আগামীর দিকে নিয়ে যেতে।